বাংলাদেশের রাজনীতিতে নতুন দলের আসা যাওয়া, টিকে থাকা, এগুলো নিয়ে তো আগ্রহ সবসময়ই থাকে। আজ আমরা ফোকাস করব এবি পার্টি নিয়ে, আর এর সূত্র ধরে দেখব দেশের রাজনীতির আরও কিছু গভীর দিক। হ্যাঁ, আমাদের হাতে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের একটা সাক্ষাৎকারের কিছু অংশ আছে, তো সেখান থেকেই আমরা বোঝার চেষ্টা করব। ঠিক। এই সাক্ষাৎকারটা শুধু এবি পার্টির বিষয় না, আসলে এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতির, বিশেষ করে দলগুলোর ভেতরের খবর, মানে তৃণমূলের অবস্থা, আর ওই যে একটা কথা উঠছে বখরাবাজি, এই সব কিছু নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, বখরাবাজি, ইন্টারেস্টিং। তো শুরুতেই যে খবরটা কানে আসছে, এবি পার্টির কিছু লোক নাকি জামায়াতে ফিরে যাচ্ছে, এমনকি আগের আহ্বান কমিটির প্রধান সোলাইমান চৌধুরীও। এটা নিয়ে তো একটা প্রশ্ন উঠছে যে দলটা কি তাহলে আবার আগের দিকেই ঝুঁকছে বা দুর্বল হয়ে যাচ্ছে? হ্যাঁ, খবরটা এরকমই, কিন্তু সাক্ষাৎকারে ফুয়াদের ব্যাখ্যাটা কিন্তু একটু অন্যরকম। ও, তাই নাকি? কি বলছেন উনি? উনি বলছেন যে হ্যাঁ, কিছু লোক হয়তো যাচ্ছে, এটা ঠিক, গণমাধ্যমও হয়তো এই খবরটাই বেশি দেখাচ্ছে, কিন্তু একই সাথে তো নতুন লোকও পার্টিতে আসছে, প্রতিদিন নাকি জয়নিং হচ্ছে। আচ্ছা। তো উনি এটাকে দলের ক্ষয় হিসেবে দেখতে নারাজ, বরং বলছেন একটা দল যখন গড়ে ওঠে, বিশেষ করে এই মধ্যবিত্ত বা কি বলে পেটি বুর্জুয়া ধাঁচের দল, তখন নাকি এরকম একটু আটটু সমস্যা হয়ই। মানে লোক আসবে যাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, মতের অমিল হবে, কেউ হয়তো নৈতিকভাবে ঠিক থাকবে না, এসব নাকি হতেই পারে। উনি এটাকে দলের বিকাশের একটা অংশ হিসেবেই দেখছেন। তা মানে এটা এবি পার্টির কোনো ইউনিক সমস্যা নয়, বরং বাংলাদেশের এই ধরনের রাজনীতির একটা সাধারণ বৈশিষ্ট্য। ফুয়াদ কি এরকমই বলতে চাইছেন? অনেকটা সেরকমই, মানে শুধু এবি পার্টি না, এই যে মধ্যপন্থী দলগুলো উনি যেমন নাম নিলেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এদের সবার মধ্যেই নাকি এই প্রবণতা কম বেশি আছে। দল যখন একটু ছড়াতে শুরু করে, তৃণমূল পর্যায়ে যায়, তখন নানান স্বার্থের দ্বন্দ্ব, নেতৃত্বের প্রতিযোগিতা, এগুলো নাকি এসে পড়ে। ফুয়াদ এটাকে একটা বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবেই ব্যাখ্যা করছেন। এই পেটি বুর্জোয়া বা মধ্যবিত্ত স্বভাবের রাজনীতি, এইটাওটা উনি ব্যবহার করেছেন, তাই তো? এটা দিয়ে উনি ঠিক কি বোঝাচ্ছেন? সাক্ষাৎকারে কি দলগুলোর কোনো শ্রেণীবিভাগ করেছেন উনি? হ্যাঁ, করেছেন। মোটা দাগে ৩ ধরনের রাজনীতির কথা বলেছেন। আচ্ছা। প্রথমত, বামপন্থী দলগুলো, যাদের একটা স্পষ্ট আদর্শ আছে, সমাজ বদলের একটা নির্দিষ্ট ধারণা আছে, কর্মী তৈরি করার প্রক্রিয়াটাও ভিন্ন। ঠিক। দ্বিতীয়ত, ডানপন্থী বা ধরুন ধর্মভিত্তিক দলগুলো, তারা বিশ্বাস, পরকাল, নৈতিকতা এসবের ভিত্তিতে কর্মী তৈরি করে, তাদের আদর্শিক জগৎটাই আলাদা। আর তৃতীয় ধরন, যার মধ্যে এবি পার্টি বা অন্য বড় দলগুলো পড়ছে। হ্যাঁ, এই তৃতীয় ধরনটাকেই উনি বলছেন পেটি বুর্জুয়া বা মধ্যপন্থী। এখানে উনি বিএনপি, আওয়ামী লীগ, জাপা, এমনকি এনসিপির মতো দলের নামও উদাহরণ হিসেবে এনেছেন, আর এদের মূল চালিকা শক্তি হিসেবে বলছেন ওই ক্লায়েন্ট প্যাট্রন সম্পর্ক বা বখরাবাজির কথা। আচ্ছা, মানে বখরাবাজি বা ক্লায়েন্ট প্যাট্রন সম্পর্ক, এইটাই কি তাহলে মূল ভিত্তি এই দলগুলোর আদর্শের চেয়েও বেশি? ফুয়াদের বিশ্লেষণ অনুযায়ী ব্যাপারটা অনেকটা সেরকমই। মানে মূল কথাটা হলো আমি কি দেব আর তুমি কি পাবে, এই লেনদেনের সম্পর্কটাই নাকি তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত দলগুলোকে চালায়। এটা শুধু কোনো একটা দলের সমালোচনা নয়, বরং একটা সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা। ইন্টারেস্টিং। তার মানে এই বখরাবাজি ব্যাপারটা একদম তৃণমূল পর্যন্ত ছড়ানো। এর কোনো বাস্তব উদাহরণ কি উনি দিয়েছেন সাক্ষাৎকারে? কিভাবে কাজ করে এটা? হ্যাঁ, দিয়েছেন তো। খুবই সুনির্দিষ্ট উদাহরণ আছে, যেমন ধরুন ঠিকাদার শ্রেণী। ঠিকাদার? হ্যাঁ, উনি বলছেন স্থানীয় পর্যায়ে যারা ঠিকাদারি করে, মানে ইট, বালু, সিমেন্ট, বুলডোজার, এই সবের ব্যবসা, তারা রাজনীতির সাথে জড়িয়ে একটা বিরাট নেটওয়ার্ক তৈরি করে। স্থানীয় প্রশাসন, নেতা, সবার সাথেই এদের যোগাযোগ। মানে ব্যবসা আর রাজনীতি মিলেমিশে একাকার। একদম। কে কাজ পাবে, কে পাবে না, এলাকায় কার প্রভাব থাকবে, এই সবই নাকি ঠিক হয় রাজনৈতিক লেনদেনের মাধ্যমে। ফুয়াদের মতে এটা এই বখরাবাজির একটা বড় ক্ষেত্র। তাহলে তো স্থানীয় পর্যায়ে ক্ষমতা নিয়ন্ত্রণের একটা বড় হাতিয়ার এটা। ঠিক তাই। উনি একটা সমাধানের কথাও বলেছেন, যদিও সেটাকে নৈতিক প্রস্তাবনা হিসেবেই দেখছেন। কিরকম সমাধান? যেমন একটা নিয়ম করা যে যারা ঠিকাদারি বা এই ধরনের ব্যবসা করবে তারা সরাসরি দলের কোনো পদে থাকতে পারবে না, যাতে ব্যবসায়িক স্বার্থ আর রাজনৈতিক ক্ষমতা সরাসরি এক হয়ে না যায়। যদিও এটা কতটা করা সম্ভব সেটা ভিন্ন প্রশ্ন।
বোঝা যাচ্ছে। ঠিকাদারি ছাড়া আর কোনো উদাহরণ কি ছিল? হ্যাঁ, সিটি কর্পোরেশন এলাকার কিছু ব্যবসার কথা বলেছেন, যেমন ময়লা ফেলার ব্যবসা, ডিশ অ্যান্টেনা বা ক্যাবল টিভির ব্যবসা, এমনকি পাড়া মহল্লার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এই ব্যবসাগুলো। ও আচ্ছা, এগুলোর মধ্যে ভকরাবাজি কিভাবে আসে? উনি বলছেন এই ব্যবসাগুলো এখনও অনেকটা এলাকাভিত্তিক নিয়ন্ত্রণে রয়ে গেছে, মানে অমুক এলাকা অমুক ভাইয়ের, তমুক এলাকা তমুক নেতার, এরকম একটা ব্যাপার। টেলিকম সেক্টরের মতো বড় কর্পোরেট কাঠামোয় এগুলো এখনও পুরোপুরি আসেনি। ঠিক ঠিক। মোবাইলের সিম তো আমরা যে কোনো কোম্পানির কিনি, কিন্তু ডিশ বা ব্রডব্যান্ড সংযোগের জন্য তো প্রায় স্থানীয় কাউকেই ধরতে হয়। হ্যাঁ, সেটাই। আর এই যে মহল্লাভিত্তিক নিয়ন্ত্রণ, এখানেই রাজনৈতিক প্রভাব আর ভাগাভাগির সুযোগটা অনেক বেশি থাকে। মানে কে লাইসেন্স পাবে, কে ব্যবসা চালাবে, এর পেছনেও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কাজ করে। সেবার মান বা দামের চেয়েও বড় হয়ে ওঠে রাজনৈতিক আনুগত্য। ফুয়াদের ব্যাখ্যাটা এরকমই। তাহলে তো এটা বেশ গভীর একটা সমস্যা। রাজনীতিতে এই পৃষ্ঠপোষকতা বা বখরাবাজি সংস্কৃতি, এর থেকে বেরোনোর উপায় কি? শুধু নৈতিক কথা বললেই হবে, নাকি কোনো কাঠামোগত পরিবর্তনের কথাও এসেছে? না, শুধু নৈতিকতার কথা নয়, কাঠামোগত পরিবর্তনের ওপরেই জোর দেওয়া হয়েছে সাক্ষাৎকারে। যেমন এই স্থানীয় ব্যবসাগুলোকে আরও নিয়মকানুনের মধ্যে আনা, হয়তো কর্পোরেট কাঠামোয় নিয়ে আসা, যাতে ব্যক্তিগত প্রভাব কমে। রাষ্ট্রীয় পর্যায়ে থেকে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। রাষ্ট্রীয় উদ্যোগ? হ্যাঁ, উনি যেমন বিএনপির ৩১ দফার কথাও উল্লেখ করেছেন। মনে করিয়ে দিয়েছেন যে সেখানে নাকি ক্ষমতায় গেলে এসব বিষয়ে সংস্কারের কথা বলা আছে। কিন্তু এই কাঠামোগত পরিবর্তন বা রাজনৈতিক অঙ্গীকার, এগুলো বাস্তবায়ন করা কি বাস্তবে সহজ? বিশেষ করে বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, মানে এত বেকারত্ব, এই দিকটা নিয়েও কি কিছু বলেছেন ফুয়াদ? ঠিক এই জায়গাতেও আলোচনাটা আরও জটিল হয়ে উঠেছে। ফুয়াদ কিন্তু এই কঠিন বাস্তবতার দিকেও আঙ্গুল তুলেছেন। কি রকম? মানে প্রতি বছর লক্ষ লক্ষ ছেলেমেয়ে পাশ করে বেরোচ্ছে, কিন্তু চাকরি কই? ভালো কাজের সুযোগ তো খুবই কম। তো এই অবস্থায় ফুয়াদের বিশ্লেষণ অনুযায়ী এই যে রাজনৈতিক দলগুলো আর তাদের তৈরি করা এই পৃষ্ঠপোষকতার নেটওয়ার্ক, এটা যত খারাপই শোনাক না কেন, অনেকের কাছে এটাই কিন্তু একটা টিকে থাকার উপায় হয়ে দাঁড়িয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন এই বখরাবাজি শুধু কিছু লোকের লোভ বা ক্ষমতার খেলা নয়, এর একটা আর্থসামাজিক ভিত্তিও আছে। বেকারত্ব মানুষকে এই সিস্টেমের দিকে ঠেলে দিচ্ছে। ফুয়াদের কথার ইঙ্গিতটা সেদিকেই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ব্যাপক বেকারত্ব আর এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দুটো মিলে একটা দুষ্ট চক্রের মতো হয়ে গেছে। কিভাবে? একদিকে দলগুলো হয়তো বলছে আমরা সংস্কার করব, ভকরাবাজি বন্ধ করব, কিন্তু অন্যদিকে এই নেটওয়ার্কটাই তো হাজার হাজার লোকের রুটি রোজি বা সামাজিক প্রভাব প্রতিপত্তির উৎস। ফলে কোনো দল চাইলেই কি এই নেটওয়ার্কটা এক ঝটকায় ভেঙে দিতে পারবে? এর সাথে যে বহু মানুষের স্বার্থ জড়িয়ে আছে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে রাজনৈতিক সংস্কার করতে হলে একই সাথে ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে হবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে। না হলে এই পৃষ্ঠপোষকতার সংস্কৃতি চলতেই থাকবে। আলোচনাটা সেদিকেই গড়ায়, মানে এই দুটো বিষয়ে আসলে আলাদা না, অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজনৈতিক সিস্টেমটাকে ঠিক করতে হলে অর্থনৈতিক ভিতটাও মজবুত করতে হবে। তরুণদের জন্য বিকল্প সম্মানজনক কাজের সুযোগ না বাড়ালে মানুষ তো বাধ্য হয়েই এই রাজনৈতিক নেটওয়ার্কের দিকে ঝুঁকবে, যে নামেই আমরা ডাকি না কেন, ভকরাবাজি বা অন্য কিছু। আচ্ছা, পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি, তাহলে মূল পয়েন্টগুলো কি দাঁড়ালো? এক, এবি পার্টির সাম্প্রতিক কিছু ঘটনাকে ফুয়াদ দেখছেন দলের স্বাভাবিক বিকাশ প্রক্রিয়ার অংশ হিসাবে, বিশেষ করে বাংলাদেশের মধ্যমপন্থী রাজনীতির প্রেক্ষাপটে। এটা কোনো একক দলের সমস্যা নয়। হ্যাঁ। ২, উনি বাংলাদেশের দলগুলোকে ৩ ভাগে ভাগ করেছেন, বাম, ডান আর মধ্যপন্থী বা পেটি বুর্জুয়া। আর এই শেষ দলগুলোর মূল চালিকা শক্তি হিসাবে ভকরাবাজি বা ক্লায়েন্ট প্যাটার্ন সম্পর্কের কথা বলেছেন, যেটা একদম তৃণমূল পর্যন্ত বিস্তৃত। ৩ নম্বর পয়েন্ট হল, এই বখরাবাজির কিছু বাস্তব উদাহরণ আমরা পেলাম, যেমন ঠিকাদারি,
বা সিটি কর্পোরেশনের কিছু স্থানীয় ব্যবসা নিয়ন্ত্রণ, যেগুলো এখনও পুরোপুরি পেশাদার কাঠামোয় আসেনি। একদম। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে এলো, এই সমস্যা থেকে বেরোতে হলে শুধু রাজনৈতিক বা নৈতিক সংস্কার যথেষ্ট নয়, এর সাথে দেশের আর্থসামাজিক চ্যালেঞ্জগুলো, বিশেষ করে বেকারত্বের সমস্যাটা ওতপ্রোতভাবে জড়িত। রাজনৈতিক দলগুলো যে এক অর্থে কর্মসংস্থানেরও উৎস হয়ে দাঁড়িয়েছে, এই কঠিন বাস্তবতাটা অস্বীকার করার উপায় নেই। আসলে এই শেষ বিষয়টা কিন্তু খুব ভাবায়। একদিকে আমরা চাই রাজনীতি পরিচ্ছন্ন হোক, কোনো লেনদেন বা স্বজনপ্রীতি না থাকুক, কিন্তু অন্যদিকে দেশের অর্থনীতির যে অবস্থা, তাতে একটা বিশাল অংশের মানুষ হয়তো এই সিস্টেমটার ওপরেই কোনো না কোনোভাবে নির্ভরশীল। ঠিক তাই। ফুয়াদের এই সাক্ষাৎকারের আলোচনা থেকে সবচেয়ে বড় যে প্রশ্নটা মনে আসে, তা হলো এই যে রাজনৈতিক সংস্কারের ইচ্ছা আর কঠিন অর্থনৈতিক বাস্তবতা, এই দুটো টানাপোড়েন থেকে বেরোনোর পথটা আসলে কতটা সহজ, কতটা বাস্তবসম্মত। যখন বহু মানুষের টিকে থাকার লড়াইটাই এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সাথে জড়িয়ে যায়, তখন সেই জালটা ছেঁড়া সত্যি খুব কঠিন। এটা ভবিষ্যতের নীতি নির্ধারক, রাজনৈতিক দল সবার জন্যেই একটা বিরাট চ্যালেঞ্জ। এর উত্তর খুঁজতে হয়তো আরও অনেক গভীরে যেতে হবে, আরও বাস্তবসম্মত পথ বের করতে হবে।